নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য পাঠ করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস ধাত্রী দেবতা। আজ এই উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস পাঠ। 4। পরদিন প্রাতঃকালে রামকিঙ্করবাবু শিবনাথের বাড়ির ভিতর প্রবেশ করিতেই শুনিতে পাইলেন শৈলজা ঠাকুরানী বলিতেছেন, গাছ একটা সামান্য জিনিসই বটে বউ, কিন্তু এ মান অপমানের কথা, ইজ্জতের কথা, এখানে তুমি কথা কইও না। কণ্ঠস্বরে দৃঢ়তা প্রকাশ পাইতেছিল। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া আবার তিনি বলিলেন, এ আমার বাপের বংশের অপমান। দাদা আমাকে বলতেন, শৈল, না খাবো উচ্ছিষ্ট ভাত, না দিও চরণে হাত। এ আমাদের দেশের পিতৃপুরুষের শিক্ষা। মাথা নিচু করে জবরদস্তি তো কারো সইতে পারবো না। রামকিঙ্করবাবু ডাকিলেন, ঠাকুরুন দিদি রয়েছেন নাকি? ভিতর হইতে আহ্বান আসিল, এসো ভাই এসো। নায়েব সিংহ মহাশয় বহির দ্বার পর্যন্ত আগাইয়া আসিয়াছিলেন। রামবাবু ভেতরে গিয়া দেখিলেন চাপরাশি কেষ্ট সিং আরও কয়েকজন পাইক কোন কাজের জন্য যেন প্রস্তুত হইয়া দাঁড়াইয়া আছে। পিসিমা একখানা গালিচার আসনের উপর বসিয়াছিলেন, আর একখানা বিস্তৃত আসন দেখাইয়া দিয়া তিনি রামবাবুকে বলিলেন, এসো ভাই। তারপর বলিলেন, কেষ্ট সিং, গাছ আটক করতে পারবে তোমরা? কেষ্ট সিং বলিল, না, জখম হলে তো ফিরবো না মা। রামবাবু বলিলেন, কি হলো ঠাকুরুন দিদি? পিসিমা বলিলেন, ও পাড়ার শশী রায় কালকের সে অপমান ভুলতে পারেনি ভাই। আজ ওদের পুকুর পাড়ে আমাদের বহুকালের দখলই একটি গাছ আছে, সেটা কাটতে লাগিয়েছে। রামবাবু বলিলেন, গাছ যখন আমার দখলে আছে তখন তার তলার মাটিও তো তাহলে আমার। সবই তো দখলের প্রমাণের উপর ভাই। কিন্তু সে তো পরের কথা। আজ যে শিবনাথের মাথা হেঁট হবে তার কি? বিষয় বাপের নয়, বিষয় দাপের। রামবাবু বলিলেন, চাপরাশি দরকার হয়তো আমার চাপরাশি। বাধা দিয়া পিসিমা বলিলেন, থাক ভাই, এখন নয়। শিবুর বিয়ে যদি ভগবান তোমার ঘরেই লিখে থাকেন তখন যত পারবে করবে। তারপর আবার হাসিয়া বলিলেন, তখন দরকার হলে বেয়াইকেও বলবো, তোমাকেও লাঠি ধরতে হবে বেয়াই। নায়েব বলিলেন, তাহলে ওরা চলে যাক। একটু চিন্তা করিয়া পিসিমা বলিলেন, না, জখম হয়ে ফিরে এলে তো মান রক্ষা হবে না। তার চেয়ে কাটুক ওরা গাছ। আপনি আমার এখনকার মহলের সমস্ত পাইক আর লাঠিয়ালকে ডাক দিন। 50খানা গাড়ি জোগাড় করে রাখুক, কাটা গাছ ঘরে তুলে আনুক, একটি পাতাও যেন ওরা না নিয়ে যেতে পারে। ওই গাছের কাঠেই আমার রান্না হবে। কেষ্ট সিং ও পাইকরা গেল। পিসিমা নায়েবকে বলিলেন, একবার মুখুজ্জে ভাগ্নেদের ওখানে যদি দেখি খাজনা ওরা আপোষে দেবে কি না জিজ্ঞাসা করে আসুক। আর গণকের যদি পুজো শেষ না হয়ে থাকে তবে ধীরে সুস্থেই করতে বলুন, তাড়াতাড়ি নেই। নায়েব চলিয়া গেলেন। রামবাবু হাসিয়া বলিলেন, নান্তি কল কি বলেছে জানেন? বড্ড পান খায় নান্তি। তাই মা বললেন, জানিস, শিবনাথের সঙ্গে তোর বিয়ে হবে। তার পিসিমাকে তো জানিস, দেশের লোক ভয় করে, তোকে পান খাওয়াবে এমনই করে। নান্তি বেটি ভারী দুষ্টু তো, সে বললে, না, দেবে না, না দিলেই হলো আর কি। ঘরের মধ্য হইতে শিবনাথের মা মৃদুস্বরে বললেন, আমার কিন্তু একটু আমার কিন্তু একটি শর্ত আছে ঠাকুরছি, বিয়ের পর বউ কিন্তু আমার এখানে থাকবে। বাহির হইয়া আসিয়া তিনি জলখাবার লইয়া রামকিঙ্করবাবুর সম্মুখে নামাইয়া দিলেন। রামকিঙ্করবাবু বলিলেন, নান্তির মা নেই, আপনাদের শাশুড়ি হিসেবেই পাবে না, মাও হবেন আপনারা, আপনাদের কাছে থাকবে সে। জল খাওয়া শেষ করিয়া রামবাবু বলিলেন, তাহলে গণককে একবার। পিসিমা বলিলেন, তুমি কুষ্ঠিটা রেখে যাও ভাই, আমি দেখিয়ে রাখব। রামবাবু হাসিয়া কুষ্ঠিটা রাখিয়া দিয়া বলিলেন,
আগে থেকেই যদি গণককে টাকা খাইয়ে থাকি ঠাকুরুন দিদি। পিসিমা বলিলেন, তবে সে ভবিতব্য। আর এই দুই বিধবার মন্দ অদৃষ্টের ফল, তাছাড়া আর কি বলবো। রামবাবু চলিয়া গেলেন। পিসিমা নিত্যকালীঝিকে ডাকিয়া বাসনের হিসাব লইতে বসিলেন। নিত্য বলিল, খাগড়াই বাটিটা শুধু পাওয়া যায়নি, সেটা সকালবেলাই দাদাবাবু নিয়ে গিয়েছেন সেই হেঁড়োলের বাচ্চাকে দুধ খাওয়াতে। পিসিমা বলিলেন, বউ, শিবু তো জল খেতে এলো না। নিত্য, দেখে আয় তো শিবুকে, মতির মা কোথায় গেল। আমার তেল গামছা নিয়ে আয়। নিত্য বাটিটা হাতে করিয়া ফিরিয়া আসিয়া বলিল, পড়া সেরে দাদাবাবু সেই হেঁড়োলের বাচ্চা ফিরিয়ে দিতে গিয়েছেন। পিসিমা চমকিয়া বলিয়া উঠিলেন, একা? না, শম্ভুও সঙ্গে গিয়েছে। নায়েববাবু বারণ করেছিলেন, তা শোনেননি। বলেছেন মায়ের হুকুম, এটাকে নিজে ছেড়ে দিয়ে এসে তবে জল খাবে। নায়েব পাইক দিতে চেয়েছিলেন, তাকে ঢিল মেরে তাড়িয়ে দিয়েছেন। পিসিমা ভ্রাতৃজায়াকে বলিলেন, কি যে তোমার শিক্ষার ধারা বউ, তুমিই বোঝো ভাই। শিবনাথের মা হাসিয়া বলিলেন, দিনের বেলা শম্ভু সঙ্গে আছে, ভয় কি? পিসিমা বলিলেন, বাঘ ভালুকের ভয়ের কথা বলছি না ভাই। শাক্ত জমিদারের ঘরের ছেলেকে তুমি মালা জপাতে চাও নাকি? থাকতই বা হেঁড়োলের বাচ্চাটা, দাদার আমার জানোয়ার ছিল কত। অপরাহ্নের বাড়ির সমস্ত দরজা বন্ধ করিয়া গণক বসিয়া কোষ্ঠী বিচার করিল। হৃদয়বাবু পুলিশ সাহেবের নাতনির কোষ্ঠীও ভালো, কিন্তু অবশেষে জয় হইল ওই নান্তির। নান্তির অবৈধব্য যোগ আছে। 18 হইতে 20 বৎসরের মধ্যে শিবনাথের মৃত্যুতুল্য ফাঁড়া। নান্তির সহিতই বিবাহ স্থির হইয়া গেল। আপত্তি তুলিলেন শিবুর গৃহশিক্ষক। ছুটির শেষে তিনি আসিয়া বিবাহের কথা শুনিয়া ভ্রু কুঁচকাইয়া গম্ভীর হইয়া উঠিলেন। তারপর আপনার দাড়িতে বার কয়েক হাত বুলাইয়া না এর ভঙ্গিতে ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, নো, আই ওন্ট অ্যালাউ ইট। 14 বছরের ছেলের বিয়ে, অ্যাবসার্ড। শিবুকে তিনি আদেশ করিলেন, ডোন্ট ম্যারি। পিসিমা বিব্রত হইয়া মাস্টারকে ডাকিয়া বলিলেন, হ্যাঁ বাবা রতন, বিয়েতে আপত্তি করেছ তুমি। শিবু একেবারে বেঁকে বসেছে। মাস্টারের নাম রামরতনবাবু। লোকে অন্তরালে তাহাকে পাগল বলিয়া থাকে। এককালে পাঠোদ্দশায় তাহার মাথা নাকি সত্য সত্যই খারাপ হইয়াছিল। মাস্টার যেন কত গোপনীয় কথা বলিতেছেন, এমনই ভঙ্গিতে বলিলেন, দেখুন, একটা ছড়া বলি। আমরা হলাম কুম্ভকার জাতি, আমাদের জাতের ছড়া। কুম্ভকারে ধূম্রাকারে, ধূম্রাকার মেঘাকার, মেঘাকারে জলাকার। বুঝলেন? কুম্ভকার হাঁড়ি পোড়ালে আর জল হলো কেন? না, হাঁড়ি পোড়ালে হলো ধোঁয়া, ধোঁয়া থেকে মেঘ, মেঘ থেকে জল। আজ শিবুর বিয়ে দেবেন? বিয়ে দিলেই, বউ এলেই শিবু পড়বে না ভালো করে, ব্যাস, তাহলেই সব মাটি। বাল্যবিবাহ অবশ্য আমি ভালোই বলি, এ তো বাল্যকালে নয়। পিসিমা বলিলেন, অল্প বয়সে শিবুর ফাঁড়া আছে মাস্টার। তাছাড়া আমাদের ভাগ্য তো দেখেছ, তাই একটি ভাগ্যমানী মেয়ের ভাগ্যের সঙ্গে শিবুকে আমি জড়িয়ে দিতে চাই। মাস্টার গম্ভীর হইয়া উঠিলেন, বার কয়েক দাড়িতে হাত বুলাইয়া বলিলেন, জানেন পিসিমা, ও আমি অনেক দেখেছি, ওতে আমি বিশ্বাস করি না। আমার একটাই ছেলে হয়েছিল, সেটা মারা গেছে। বড় মেয়েটা বিয়ের পরেই বিধবা হয়েছে, অথচ কোষ্ঠীতে তার কিছুই লেখা ছিল না। ভাগ্যের নাম হলো অদৃষ্ট। ও কি অঙ্ক কষে ধরা যায়, না রাশিচক্রের মধ্যে দিয়ে দেখা যায়? পিসিমা চুপ করিয়া রহিলেন। তিনি এই মানুষটিকে বিশেষ সম্মান করিয়া চলেন। এই উদার লোকটি অন্তরে অন্তরে শিবু এবং শিবুর জন্য সমগ্র পরিবারটির প্রতি যে অকৃত্রিম শুভেচ্ছা পোষণ করিয়া থাকেন, সেই শুভেচ্ছার বলেই তিনি এ সংসারে অলঙ্ঘনীয় হইয়া উঠিয়াছেন। কিছুক্ষণ পর পিসিমা বলিলেন, কিন্তু কথা দিয়ে ফেলেছি মাস্টার, এখন কি আর অমত করা ভালো? মাস্টার বলিলেন, বেশ তো, কথা
পাকা হয়ে যাক, তারপর বিয়ে হবে 5 বছর পরে। শিবুকে আমি বড় মানুষ করে গড়ে তুলব পিসিমা। মাস্টার উঠিয়া পড়িলেন। বাড়ির বাহিরে আসিতেই রতন পাচিকা বলিল, শুনুন মাস্টার মশায়। রতন তাহার অপেক্ষাতেই দাঁড়াইয়াছিল। রতন বলল, মামিমা, শিবুর মা বললেন বিয়েতে অমত করবেন না, পিসিমা বড় আঘাত পাবেন। আর বললেন, বিয়ে হয়ে শিক্ষার পথে বাধা হয় তা ঠিক, কিন্তু বিয়ে হয়েও মানুষ শিক্ষিত হয়, বড় হয়, একটু কঠিন হয়, কিন্তু কঠিনকে ভয় করতে গেলে কি চলে? মাস্টার দাড়িতে হাত বুলাইয়া বলিলেন, হুম, মায়ের কথা ঠিক বলেই মনে হচ্ছে। হুম, তা বটে। মা যখন বলেছেন। মাস্টার আবার ফিরিলেন। পিসিমা? পিসিমা বিরক্ত হইয়াই বসিয়াছিলেন। তিনি উত্তরে মাস্টারের দিকে ফিরিয়া চাহিলেন মাত্র। মাস্টার বলিলেন, না, হয়ে যাক বিয়ে। যখন কথা দেওয়া হয়েছে আর আপনি ইচ্ছা করেছেন, হয়ে যাক, তারপর দেখা যাবে। কিন্তু 100 টাকার বই কিনে কিন্তু 100 টাকার বই কিনে দিতে হবে বিয়ের খরচ থেকে। পিসিমা হাসিয়া ফেলিলেন, বলিলেন, তোমাকে কিন্তু আমি বিয়েতে বরের মাস্টারের সাজে সাজিয়ে পাঠাবো। গরম কোট, শাল এইসব গায়ে দিতে হবে। চটের সেই অলস্টার কিন্তু গায়ে দিতে পাবে না। মাস্টারের সত্য সত্যই একটা চটের মতো কাপড়ের ওভারকোট আছে। মাস্টার বলিলেন, তা তো পড়তেই হবে পিসিমা, সে তো হবেই, কিন্তু ওই বাইনাচ খেমটা ওগুলো করতে পারবেন না। খুব করে গরিব লোকদের খাওয়াতে হবে। বেশ, তুমি যাতে অমত করবে সে হবে না। পিসিমা প্রসন্ন মনেই মাস্টারের নির্দেশ মানিয়া লইতে রাজি হইলেন। মাস্টার আসিয়া পড়ার ঘরে প্রবেশ করিয়া বলিলেন, না, বিয়েটা করে ফেল শিবু। আর্লি ম্যারেজ হিসেবে ভালো, গুড, করে ফেল বিয়ে। শিবুর জবাব দিবার কিছু ছিল না, কারণ মাস্টারের আদেশ শিরোধার্য করিলেও বিবাহের প্রতি তাহার বিদ্বেষ তো ছিলই না, বরং অনুরাগী ছিল। এ কথার কোনো জবাব না দিয়া শুধু হাতের বইখানা রাখিয়া দিয়া আর একখানা বই সে তুলিয়া লইল। রাখিয়া দেওয়া বইখানা তুলিয়া দেখিলেন মেঘনাদ বধ কাব্য। চোখ তাহার দীপ্ত হইয়া উঠিল। বলিলেন, এহ, গ্রেট বুক, বলিয়াই তিনি আবৃত্তি আরম্ভ করিলেন। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু, চলি যবে গেলা যৌমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষ কুলনিধি রাঘবাড়ি। আবার যখন বড় হবি, যখন মিল্টন পড়বি, দেখবি তারাও প্যারাডাইস লস্টের প্রথমে এমনই করেই তিনিও জিজ্ঞাসা করছেন। তারাও কবিতার ছন্দের তারও কবিতার ছন্দের এমনই সুর। এই যে অমিত্রাক্ষর ছন্দ, এ মাইকেল মিল্টনের কাব্য থেকেই নিয়ে বাংলায় ঢেলেছিলেন। মিল্টন মহাকবি, কিন্তু শেষ বয়সে তার বড় কষ্টে গিয়েছে, অন্ধ হয়েছিলেন। গ্রেট মেনদের লাইফ একখানা পড়ে ফেল, বুঝলি? তুই রবীন্দ্রনাথের বই কি কি পড়েছিস? কথা ও কাহিনীখানা পড়েছিস? সোৎসাহে ঘাড় নাড়িয়া শিবু বলিল, ওটা পড়েছি স্যার, কিন্তু পণ্ডিত মশাই যে বড় নিন্দে করেন রবীন্দ্রনাথের। উত্তরে খুব গোপনীয় সংবাদের মতো মাস্টার ছাত্রের কানে কানে কহিলেন, রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট পোয়েট, মস্ত বড় কবি, অ্যান্ড তোদের পণ্ডিত মশাই নোজ নাথিং। আপনি রবীন্দ্রনাথকে দেখেছেন? শান্তিনিকেতন তো আপনাদের বাড়ির খুব কাছে। রাজার মতো, দেবতার মতো রূপ, কতবার দেখেছি। জানিস শিবু, যখন মন খারাপ হয় চলে যায় শান্তিনিকেতনে। মাস্টার উচ্ছ্বসিত হইয়া উঠিলেন। আপনি সুরেন্দ্রনাথকে দেখেছেন? বক্তৃতা শুনেছেন? একটা ভলক্যানো, আগ্নেয়গিরি, বুঝলি? এই তো সেদিন বোলপুর এসেছিলেন। তোর যে অসুখ হয়ে গেল, নইলে নিয়ে যেতাম। এবার আমায় শান্তিনিকেতন নিয়ে যেতেই হবে স্যার। যাবি, যাবি তুই আমাদের বাড়ি শিবু। কঙ্কালী পুজোর সময় চৈত্র সংক্রান্তিতে যদি যাস, এত মাংস খাওয়াবো তোকে তোর পেট ফেটে যাবে। জানিস, আমরা হলাম বৈষ্ণব মন্ত্র উপাসক, আমাদের তো কেটে মাংস খাওয়াতে নেই।
কিন্তু ওই পুজোর সময় 400-500 বলিদান হয়, তখন মাংসের অভাব হয় না। শান্তিনিকেতন দেখবি, আমাদের বাড়ি দেখবি। অবশ্যই আমাদের বাড়ি ভালো নয়, গরিব লোকের বাড়ি তো, কিন্তু এককালে আমরা গরিব ছিলাম না। ব্যবসাতে সব লোকসান হয়ে গেল, ফু দিয়ে আলো নিভিয়ে দিলে যেমন হয়। নলিনী দল গত জল মতি তরলং, বুঝলি? নলিনী দল গত জল মতি তরলং, বুঝলি? শিবু বলিল, আমি এবার ঠিক যাব কিন্তু। তখন গরম বললে, শুনবো না। আপনিও পিসিমার কথায় সায় দেবেন না, তা হবে না। মাস্টার বলিলেন, তুই একটা ইডিয়েট। কোন জায়গায় কথা বলতে হয়, কথা মানতে হয়, কোন জায়গায় মানতে হয় না, জেদ ধরতে হয় খুব করে, সেটা ঠিক বুঝতে পারিস না। ঘড়িটা পাশের হল ঘরে ঢং ঢং করিয়া বাজিতে আরম্ভ করিল। মাস্টার চকিত হইয়া বলিলেন, এহ, 9টা বেজে গেল, অঙ্ক কষা হলো না যে স্যার। শিবুও চকিত হইয়া উঠিল। গাড়ু ও গামছা পাড়িয়া মাস্টার বলিলেন, আজ সন্ধেবেলা কেবল অঙ্ক, কেবল অঙ্ক। সতীশ, সতীশ, তেল নিয়ে আয়, বেশি করে আনবি। বলবি মহিষাসুরের মতো দেহ, সেই উপযুক্ত দাও। মাস্টার স্নান করিতে যাইবেন 1.5 মাইল দূরবর্তী ঝর্ণায়। ফিরিবার সময় প্রকাণ্ড একটা গাড়ু ভরিয়া জল আনিবেন। সেই জল ছাড়া অন্য জল তিনি পান করেন না। স্কুলেও তাহার সঙ্গে সঙ্গে চলে এই জলাধার। শিবু বাড়িতে আসিতেই পিসিমা বলিলেন, মাস্টার কি বললেন? বললেন মা পিসিমার অবাধ্য হতে। শিবু কোনো উত্তর দিল না। প্রসঙ্গটা যে বিবাহের, এটুকু বুঝিতে তাহার বিলম্ব হয় নাই। বিবাহের কল্পনায় আনন্দ এবং লজ্জা ক্রমশই তাহার মনটাকে পরিব্যাপ্ত করিয়া ফেলিতেছে। বিবাহের কথা মনে হইলেই তাহার পুষ্পিত মালতী লতাটার কথা মনে জাগিয়া ওঠে। কাহার বিবাহে প্রীতি উপহারে সে পড়িয়াছিল সোনার স্বপন, বিবাহ বাসনা, সেই কথাটাই তাহার মনে মনে গুঞ্জন করিয়া উঠে। স্কুলে আসিয়া বাইসাইকেল বারান্দার রেলিংয়ে চেন দিয়া বাঁধিয়া ক্লাসে ঢুকিয়া দেখিল, বেঞ্চের উপর মাত্র 2টি ছেলের বই রহিয়াছে, যাহাদের বই তাহারাও কেহ নাই, বোধ হয় বাইরে গিয়াছে। শিবু জানালায় দাঁড়াইয়া বোর্ডিং প্রাঙ্গণের দিকে চাহিল। ছেলেদের কত খাওয়া হইয়া গিয়াছে, কত খাইতেছে। সহসা তাহার চোখে পড়িল, যাহাকে সে খুঁজিতেছে সে কুয়োর ধারে দাঁড়াইয়া তাহাকে লক্ষ্য করিয়াই মৃদু মৃদু হাসিতেছে। শিবুরই সমবয়সী সুন্দর ছেলেটি। ছেলেটি কমলেশ, শিবুর ভাবী বধূ নান্তির বড় ভাই। মাতৃহীন সংসার তাদের তালাবন্ধ। নান্তি ও অপর ছোট ভাইগুলি তাহাদের মাতামহীর নিকট থাকে, কমলেশ থাকে বোর্ডিংয়ে। এই বড়দিনের বন্ধে সে কলিকাতায় গিয়াছিল, বোধহয় সকালে ট্রেনেই আসিয়াছে। কমলেশ জানালার ধারে আসিয়া বলিল, ব্রাদার ইন ল মানে কি? হাসিয়া শিবু বলিল, তোমার মানের বইয়ে কি লেখে জানি না, আমার বইয়ে লেখা আছে তালব্যস্বয়ে আকার, লয়ে আকার। কমলেশ বলিল, থ্যাংক ইউ। তারপর অনেক কথা আছে তোমার সঙ্গে। শিবু বলিল, ছুটির পর। কেমন? আমি আজ আর ক্লাসে যাব না, সমস্ত রাত জেগে ট্রেনে এসেছি। এসো না আমার ঘরে। না, বাঁদর ছেলেরা ঠাট্টা করবে। 3টে পিচকারি এনেছি ফায়ার ব্রিগেডের জন্য, 8 বালতি জল ধরে আর অনেক দূরে যায়। সত্যি, শিবু তখনই ক্লাস হইতে বাহির হইয়া পড়িল। তাহাদের পল্লী সেবা সমিতিতে একটা ফায়ার ব্রিগেড আছে। বালতি, কাস্তে, মই এই লইয়া কোথায় আগুন লাগিলেই তাহার সব ছুটিয়া যায়। ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন ওই কমলেশ। সন্ধ্যায় পড়িতে বসিয়া শিবু লক্ষ্য করিল, তাহাদের খামার বাড়িতে ক্রমাগতই গাড়ি আসিয়া ঢুকিতেছে। লোকজনও অনেক জমায়েত হইয়াছে বলিয়া বোধ হইল। মাস্টার ইকুয়েশন বুঝাইতেছেন। হঠাৎ তাহার চোখে পড়িল, শিবু কিছুই শুনিতেছে না। তিনি গর্জন করিয়া উঠিলেন, ইউ ফলো মাই ফিঙ্গার। ওদিকে কি দেখছিস? শিবু বলিল, এত গাড়ি কেন স্যার ওখানে?
মাস্টার উঠিয়া সেদিকের জানালাটা বন্ধ করিয়া দিয়া বলিলেন, নাও ফলো মি। তারপর অঙ্ক কষা চলিতে লাগিল। অঙ্ক কষা শেষ হইলে তিনি বলিলেন, তাই তো রে, অনেক লোক যে চুপি চুপি গোলমাল করছে, ডাকাত পড়ল নাকি? শিবু হাসিয়া ফেলিলেন, না না স্যার, কেষ্ট সিং রয়েছে, মহালের কজন পাইক রয়েছে। হুম, যদি তারা এসেই ওদের মুখে কাপড় দিয়ে বেঁধে ফেলে থাকে, খুব চুপি চুপি আয় আমার সঙ্গে, দাঁড়া, একগাছা লাঠি নিই। কিন্তু তাহার আর প্রয়োজন হইল না। ঘর হইতে বাহির হইবার মুখেই দেখিলেন বারান্দায় কেষ্ট সিং কয়েকজন পাইক নায়েবের নিকট দাঁড়াইয়া তাহার উপদেশ শুনিতেছে। খুব সকালেই গাড়ি নিয়ে হাজির হবে। রাত্রে কেন যাবে? তাহলে বলবে চুরি করে গাছ নিয়ে গেল। মোট কথা, গাড়িতে বোঝাই করবে ওরা যাবার আগেই। বাস, তারপর যদি আটক করে, তখন তোমরা আছো, তোমাদের লাঠি আছে। শিবু ব্যাপারটা বুঝিয়াছিল। তাহার মন কেমন খুঁত খুঁত করিতেছিল। সে বলিল, তবু সিংমশায়, ওরা বলবে ঠকিয়ে নিয়ে গেল। সিংমহাশয় বলিলেন, সব জায়গায় কি বলে কাজ হয়? বলের চেয়ে বুদ্ধিতে কাজ হয় বেশি। বুদ্ধির যস্য বলং তস্য, নাকি মাস্টার মশাই? মাস্টার বলিলেন, ইয়েস, এই হলো মডার্নিজম। তারপর বারবার ঘাড় নাড়িয়া তিনি বলিলেন, পিসিমা ইজ গ্রেট, অদ্ভুত বুদ্ধি। কাম শিবু, রানী ভবানীর গল্প বলবো, আয়। বাংলাদেশের জমিদারের বাড়ির বউ, তিনি কি বলেছিলেন জানিস? পলাশির যুদ্ধের ষড়যন্ত্রের সময় খাল কেটে কুমির এনো না, ক্রোকোডাইল, এ ডেঞ্জারাস রেপটাইল। পরদিন সকালেই কাঠ বোঝাই গাড়ির পর গাড়ি আসিয়া 7 আনির বাড়ুজ্যে বাবুদের খামারে ঢুকিয়া পড়িল। পিছনে পিছনে কেষ্ট সিং ও পাইকের দল। নির্বিঘ্নে কাজ সমাধা হইয়া গিয়াছে, কেহ বাধা দিতে যায় নাই। একজন আসিয়া দেখিয়া সেই যে সংবাদ দিতে গেল, আর ফিরিল না। সতীশ নায়েবের সম্মুখে একখানা টিপ ফেলিয়া দিল, গাড়োয়ান ও পাইকদের বকশিস।